আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নিউক্লিয়াস নিয়ে। দেখো, নিউক্লিয়াস কাকে বলে, নিউক্লিয়াসের ভৌত গঠন এবং নিউক্লিয়াসের কাজ, এছাড়া আমি নিউক্লিয়াসের অন্য নাম কি, নিউক্লিয়াসের আবিষ্কারককে, কিভাবে নিউক্লিয়াস আবিষ্কৃত হয়েছিল এ সম্পর্কে আলোচনা করব। এছাড়া সেন্ট্রিওল কাকে বলে, সেন্ট্রিওলের ভৌত গঠন, সেন্ট্রিওলের কাজ, পারঅক্সিসোম, কোষ গহ্বর এবং গ্লাইঅক্সিসোম নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, নিউক্লিয়াস 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 একটা কোষ যদি আমরা ড্র করি তাহলে আমরা দেখতে পারবো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখায় কোষ গহ্বরের এই খালি জায়গাটাতে নিউক্লিয়াস অবস্থান করে এবং নিউক্লিয়াসের ক্ষেত্রে এর মধ্যে ক্রোমাটিন তন্তু, প্রোটোপ্লাজমীয় রস, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার রন্ধ্র, আমরা অনেক কিছুই দেখতে পারি। দেখো, প্রথমে নিউক্লিয়াস সম্পর্কে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো নিউক্লিয়াসের আবিষ্কারক 1831 সালে একজন বিজ্ঞানীর নাম একটু মাথায় রাখিও। 1831 সালে রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড গাছের পাতায়, কোন গাছের পাতায়? অর্কিড, অথবা এটার আরেকটা নাম আছে রাসনা। তাহলে আবিষ্কারক 1831 সালে রবার্ট ব্রাউন অর্কিড অথবা রাসনা গাছের পাতায় প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করে। দেখো, তোমরা জানো যে নিউক্লিয়াসকে আরও 3টি নামে ডাকা হয়। নিউক্লিয়াসের আর কি নাম আছে? প্রত্যেকটা নাম তোমাকে জানতে হবে। তাহলে নিউক্লিয়াসের অন্য নাম নিউক্লিয়াসের অন্য নামের মধ্যে প্রথম যেটা, সেটা হলো কোষের মস্তিষ্ক, এবং দ্বিতীয় নাম্বার প্রাণ কেন্দ্র, তৃতীয় নাম্বার কেন্দ্রিকা। শোনো, এখান থেকে 2 মার্কের কোশ্চেন আসে যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন। দেখো, একটা উদাহরণ দিই। আমাদের সমগ্র দেহের অংশ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর কোষের মধ্যে সকল কাজ নিয়ন্ত্রণ করে থাকে নিউক্লিয়াস, যার কারণে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র, কোষের মস্তিষ্ক অথবা কেন্দ্রিকা বলা হয়। এটা একটু মাথায় রাখবা। দেখো, এরপরে একটা কোষের মধ্যে নিউক্লিয়াসের অবস্থান, দেখো, একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াসের যে অবস্থান, খুব ভালো করে মাথায় রাখবা। সেটা হলো প্রত্যেকটা কোষে নিউক্লিয়াসের অবস্থান দেখা যায় যে 10 থেকে 15% নিউক্লিয়াস দখল করে থাকে। একটা কোষের কত পার্সেন্ট জায়গা নিউক্লিয়াস দখল করে থাকে? 10 থেকে 15%। কিন্তু এক্সেপশনাল একটা পয়েন্ট আছে, তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হলো, আমরা জানি যে শুক্রাণুর ক্ষেত্রে তাহলে আমরা জানি যে শুক্রাণুর ক্ষেত্রে অনেক বড় নিউক্লিয়াস থাকে। শুক্রাণুর 2টা অংশ, দেখো, এইটা হলো শুক্রাণুর লেজ, আর উপরের অংশটা মূলত হলো মাথা। দেখো, শুক্রাণুর মাথার মধ্যে নিউক্লিয়াস অবস্থান করে। নিউক্লিয়াস
আস। দেখো নিউক্লিয়াস অবস্থান করে। তোমরা জানো যে শুক্রাণু একটা কোষ, শুক্রাণু একটা কি কোষ। দেখো এই যে শুক্রাণুর মধ্যে নিউক্লিয়াসের যে অবস্থানটা, একটা শুক্রাণু কোষের মধ্যে নিউক্লিয়াস কতটুকু জায়গা দখল করে থাকে এটা মাথায় রাখতে হবে। তাহলে একটা শুক্রাণুর মধ্যে নিউক্লিয়াস 90% জায়গা দখল করে থাকে। কতটুকু জায়গা দখল করে থাকে? 90%। দেখো আরেকবার বলতেছি, তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। একটা কোষের মধ্যে স্বাভাবিকভাবে নিউক্লিয়াস 10 থেকে 15% জায়গা দখল করে থাকে, কিন্তু শুক্রাণু একটা কোষ, এই শুক্রাণুর কোষের মধ্যে নিউক্লিয়াস জায়গা দখল করে থাকে 90%। মনে রাখতেই হবে। দেখো একটা প্রকৃত কোষ, কি কোষ? প্রকৃত কোষ। প্রকৃত কোষ। তোমরা জানো যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। আদি কোষে স্বাভাবিকভাবে নিউক্লিয়াস থাকে না, আর প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকে? মনে রাখবা একটা কোষে একটা নিউক্লিয়াসই থাকে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, এগুলো তোমাকে মাথায় রাখতেই হবে। দেখো কিছু প্রকৃত কোষ আছে, কিছু প্রকৃত কোষ আছে যাদের কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে যেসব কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না, এরকম 3টা কোষের কথা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও নিউক্লিয়াস থাকে না। 1 নম্বরে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আরবিসি, লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। এরপরে 2য় নম্বর যে পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো প্লাটিলেট। এটা হলো প্রাণীদের ক্ষেত্রে হলো যে আরবিসি এবং অনুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না। আর একটা পয়েন্ট মনে রাখতে হবে, উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের কোন কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না? সেটা হলো শিবনল। শিবনলের আরেকটা নাম আছে শিব কোষ। এর আরেকটা নাম কি? শিব কোষ। দেখো স্বাভাবিকভাবে আমরা জানি যে প্রকৃত কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে, কিন্তু প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও নিউক্লিয়াস থাকে না। 1 নম্বরে কি? আরবিসি। 2 নম্বরে কি? অনুচক্রিকা। আর উদ্ভিদের ক্ষেত্রে শিবনল অথবা শিবকোষ, এটার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। কিন্তু একটা কোষের মধ্যে শুধুমাত্র একটা নিউক্লিয়াসই থাকে, কিন্তু কিছু শৈবাল আছে, খুব ভালো করে মাথায় নিবা, কিছু শৈবাল আছে এবং কিছু ছত্রাক আছে। তাহলে কিছু শৈবাল আছে যাদের একাধিক নিউক্লিয়াস থাকে। দেখো শৈবাল, কিছু শৈবাল, 3টা উদাহরণ তোমাদের বইতে দেওয়া আছে। এই 3টা উদাহরণ মনে রাখতে হবে। 1 নম্বরে ভাউশেরিয়া। 1 নম্বরে ভাউশেরিয়া শৈবালে একটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, অর্থাৎ আমি ধরে নিলাম এটা একটা কোষ, এই কোষের মধ্যে একাধিক কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। এখানে দেখো আমি একটা কোষ বুঝাইছি, এই কোষের মধ্যে আমি মোট 8টা নিউক্লিয়াস দেখাইছি। কয়টা নিউক্লিয়াস দেখাইছি? 8টা নিউক্লিয়াস। তাহলে একটা কোষের মধ্যে স্বাভাবিকভাবে একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু ভাউশেরিয়া শৈবালের ক্ষেত্রে নিউক্লিয়াস এটা অনেকগুলো থাকতে পারে। এছাড়া আরও 2টা উদাহরণ তোমাদের মাথায় রাখতে হবে। 2য় নম্বর হলো বোট্রাইডিয়াম। বোট্রাইডিয়াম। এবং 3য় নম্বর যে উদাহরণ, এটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হলো স্ফেরোপ্লিয়া। স্ফেরোপ্লিয়া। দেখো তাহলে আমরা জানি যে একটা প্রকৃত কোষের মধ্যে একটা করেই নিউক্লিয়াস থাকে, কিন্তু শৈবালে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। 3টা উদাহরণ মনে রাখতে হবে, সেটা হলো ভাউশেরিয়া, বোট্রাইডিয়াম, স্ফেরোপ্লিয়া। আর উদ্ভিদ কোষে যখন একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে তখন সেটাকে বলা হয়
সিনোসাইট, সিনোসাইট, সিনোসাইট। তাহলে একটা উদ্ভিদ কোষের মধ্যে যখন একাধিক নিউক্লিয়াস থাকে তখন সেটাকে কি বলা হয়? সিনোসাইট। কিন্তু এখান থেকে তোমাকে একটা আলাদা ইনফরমেশন বলেছি, যদি এটা প্রাণীর ক্ষেত্রে হয় তখন সেটাকে বলা হয় প্লাজমোডিয়াম। এবং শৈবাল ছাড়া আমি কি বলেছি? ছত্রাকে, ছত্রাক। কিছু ছত্রাক আছে সেই কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, পেনিসিলিয়াম। শোনো, তোমাদের বইতে দেওয়া আছে সেটা হলো মরুভূমির জাহাজ উট যে প্রাণীটা আছে, এই প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এই তথ্যটা সঠিক নয়, এটা বলছে গাজী আজমল স্যার। এটা একটু মাথায় রাখবা। তাহলে উটের রক্তে যে লোহিত রক্তকণিকা থাকে এই কথাটা সত্য নয়। একটা আদর্শ নিউক্লিয়াস। তাহলে এটা হলো চিত্র, কার চিত্র? এটা নিউক্লিয়াসের চিত্র, নিউক্লিয়াস। একটা আদর্শ নিউক্লিয়াসের 5টা অংশ থাকে। দেখো, একবারে বাহিরের যে অংশ, একবারে বাহিরের যে অংশ, এটার নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন। এটার নাম কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। দেখো, নিউক্লিয়ার মেমব্রেন সম্পর্কে প্রথম যে কথাটা, দেখো নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়ার এনভেলপ তুমি যেটাই বলো না কেন, এর কয়টা পর্দা? 2টা পর্দা। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের 2টা পর্দা, একটা হলো বাহিরে যেটা, এটাকে বলা হয় বহিস্থ আবরণী, আর ভিতরেরটাকে বলা হয় অন্তস্থ আবরণী। এই বহিস্থ এবং অন্তস্থ আবরণী গঠিত হয় ফসফোলিপিড প্লাস প্রোটিন দ্বারা, প্রোটিন দ্বারা। দেখো, কোষ ঝিল্লিতে যে ফসফোলিপিড বাইলেয়ার ছিল, এই নিউক্লিয়াসেও ফসফোলিপিড বাইলেয়ার থাকে এবং এটা প্রোটিন দ্বারা গঠিত হয়। খুব ভালো করে মাথায় নিবা। এই যে দেখো, এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার এনভেলপের কাজ হলো নিউক্লিয়াসের মধ্যে যত উপাদান আছে, যেমন ক্রোমাটিন তন্তু রয়েছে, নিউক্লিয় প্লাজম রয়েছে, নিউক্লিওলাস রয়েছে, এগুলোকে বাইরের আঘাত হতে সুরক্ষা প্রদান করা। তাহলে দেখো, নিউক্লিয়ার মেমব্রেনের 2টা স্তর, একটা বহিস্তাবরণ, অন্তস্তাবরণ। এটা গঠিত হয় লিপিড প্লাস প্রোটিন দ্বারা। এবং এই নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়ার এনভেলপের কাজ হলো একটা নিউক্লিয়াসের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোকে বাইরের আঘাত হতে সুরক্ষা প্রদান করা। এবার দেখো, নিউক্লিয়ার এনভেলপে কিছু ছিদ্র দেখা যায়, কিছু ছিদ্র দেখা যায়। এই ছিদ্রগুলোর নাম হলো নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানেই তো ছিদ্র, রন্ধ্র মানে কি? ছিদ্র। এই নিউক্লিয়ার রন্ধ্রগুলো গঠিত হয় প্রোটিন দ্বারা। কি দ্বারা গঠিত হয়? প্রোটিন দ্বারা গঠিত হয়। এবং এই নিউক্লিয়ার রন্ধ্রের কাজ হলো, আমি যদি এটাকে সম্পূর্ণ অংশ দেখাই, এটা একটা কোষের মধ্যে নিউক্লিয়াস অবস্থান করতেছে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে তোমার আরএনএ উৎপন্ন হয়, প্রোটিন উৎপন্ন হয়, রাইবোজোম উৎপন্ন হয়। এই উপাদানগুলো নিউক্লিয়ার রন্ধ্রপথে সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজমে আসে। তাহলে নিউক্লিয়ার রন্ধ্রের কাজ হলো নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হওয়া আরএনএ, প্রোটিন, নিউক্লিওপ্লাজম, এগুলো নিউক্লিয়ার রন্ধ্রপথে সাইটোপ্লাজমে আসে। এবং সাইটোপ্লাজমের কিছু উপাদান নিউক্লিয়ার রন্ধ্রপথে নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে দেখো, নিউক্লিয়ার রন্ধ্র হয়ে গেল। এরপর আমরা যাব হলো এর মধ্যে প্রোটোপ্লাজমীয় রস আছে। কি আছে? প্রোটোপ্লাজমীয় রস। যেন কখনো বলবা না যে সাইটোপ্লাজমীয় রস। কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসে বাদ দিলে যে তরল পদার্থ থাকে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম।
আর নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থ এটার নাম হলো প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমকে বলা হয় নিউক্লিওপ্লাজম। দেখো, নিউক্লিওপ্লাজমের কাজ হলো, তুমি জানো যে এই সুতার মতো অংশগুলোর নাম হলো ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু এবং এই মাঝখানে গাঢ় এবং ছোট যে ঘন অংশটা দেখতে পারছো এটার নাম হলো নিউক্লিওলাস। দেখো, নিউক্লিওপ্লাজম হলো প্রোটোপ্লাজমীয় তরল পদার্থ। এই তরল পদার্থের কাজ হলো ক্রোমাটিন জালিকাগুলোকে ধারণ করা এবং নিউক্লিওলাসকে ধারণ করা। তোমাকে এমসিকিউর জন্য আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হলো নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ক্যারিওলিম্ফ। এটাকে কি বলা হয়? ক্যারিওলিম্ফ। নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম কি? ক্যারিওলিম্ফ। দেখো, নিউক্লিওপ্লাজম একটা বর্ণহীন তরল পদার্থ এবং ক্যারিওলিম্ফ। কেন নিউক্লিওপ্লাজমের নাম ক্যারিওলিম্ফ হলো? তোমরা জানো যে ক্যারিওন শব্দের অর্থ হলো নিউক্লিয়াস এবং লিম্ফ শব্দের অর্থ হলো লসিকা। আর লসিকা হলো বর্ণহীন তরল পদার্থ। বর্ণহীন তরল পদার্থ। তাহলে নিউক্লিওপ্লাজমও একটা কি? বর্ণহীন তরল পদার্থ। লিম্ফও একটা বর্ণহীন তরল পদার্থ। এই জন্য এটার আর একটা নাম হলো ক্যারিওলিম্ফ। একটু মাথায় রাখবা, নিউক্লিওপ্লাজমের আর একটা নাম কি? ক্যারিওলিম্ফ। দেখো, এরপরে আছে কি? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াসের মধ্যে যে জালের মতো বিস্তার করে থাকে সেটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু পরবর্তীতে কুণ্ডলিত হয়ে গঠন করে হলো ক্রোমোসোম। আর তোমরা জানো যে ক্রোমোসোমের দুইটা বাহু আছে। এই যে দেখো, ক্রোমোজোমের দুইটা বাহু আছে। ক্রোমোজোমের এই যে দেখো গোলাকৃতির যে নিচের অংশটা এটাকে বলা হয় স্যাটক্রোমোসোম অথবা এটাকে বলা হয় স্যাটেলাইট ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিন তন্তু কুণ্ডলিত হয়ে গঠন করে হলো ক্রোমোজোম। আর ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে হলো ডিএনএ অণু। কি অবস্থান করে? ডিএনএ অণু। অর্থাৎ ডিএনএ অণুটা অবস্থান করে কোথায়? ক্রোমোজোমের মধ্যে। তাহলে আমরা বলতে পারি ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম ধারণ করে ডিএনএ অণু, আর ডিএনএ অণু সকল বংশগতীয় উপাদান ধারণ করে। অর্থাৎ আমরা বলতে পারি ক্রোমাটিন তন্তু বংশগতীয় সকল উপাদান ধারণ করে। এরপরে দেখো, এই যে মাঝখানে অধিকতর যে ঘন এবং ছোট অঞ্চলটা দেখা যায় এটার নাম হলো নিউক্লিওলাস। দেখো, আমি যতগুলো এখানে ক্রোমাটিন তন্তু দিয়েছি সবগুলোর মাথা হলো নিউক্লিওলাসে। কোথায়? নিউক্লিওলাসে। এই নিউক্লিওলাসে তোমার ক্রোমোজোমের এই স্যাট ক্রোমোজোমের মাথাটা অবস্থান করে, আর লেজটা সমগ্র নিউক্লিয়াসের মধ্যে ছড়িয়ে ছিটে থাকে। এবং এই নিউক্লিওলাসে সবথেকে বেশি থাকে যে অংশ সেটা হলো 1 নম্বরে আরএনএ অণু, প্রোটিন থাকতে পারে, আর একটা হলো ডিএনএ অণু থাকে, ডিএনএ অণু। এবং এই নিউক্লিওলাসকে বলা হয় নিউক্লিওটাইডের আধার। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে দেখো,
একটা নিউক্লিয়াসের ভৌত গঠন যদি তুমি বর্ণনা করো তাহলে 5টা জিনিস সম্পর্কে বর্ণনা করতে হবে। আরেকবার আমি বর্ণনা করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে তোমার। প্রথমে আবরণ, তাহলে একটা বহিস্থ আবরণ আর একটা কি অন্তস্থ আবরণ, যেটাকে একসাথে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়ার এনভেলপ। এটা গঠিত হয় ফসফোলিপিড বাইলার এবং প্রোটিন দ্বারা। এই ফসফোলিপিড বাইলার এবং প্রোটিনের কাজ হলো নিউক্লিয়াসের ভিতরে যত উপাদান আছে সেগুলোকে সুরক্ষা প্রদান করা, অর্থাৎ ক্রোমাটিন, জালিকা, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়াসকে সুরক্ষা প্রদান করা। নিউক্লিয়ার রন্ধ্র, এই নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার এনভেলপে অবস্থান করে এবং এটা গঠিত হয় কি দ্বারা? প্রোটিন দ্বারা। এবং এই নিউক্লিয়ার রন্ধ্রের কাজ হলো নিউক্লিয়াসে উৎপাদিত হওয়া আরএনএ, প্রোটিন, রাইবোজোম এগুলো নিউক্লিয়ার রন্ধ্রপথে সাইটোপ্লাজমে আসতে পারে। নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটোপ্লাজমে তরল পদার্থ আছে সেটা হলো নিউক্লিওপ্লাজম। আমি বলেছি যে এর আরেকটা নাম হলো ক্যারিওলিম্ফ। ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা এইটা পরবর্তীতে আরও কুণ্ডলিত হয়ে যেটা গঠন করে সেটা হলো ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ অণু, অর্থাৎ ক্রোমাটিন তন্তু বংশগতি উপাদান বহন করে থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে সবথেকে অধিকতর ঘন যে ছোট অঞ্চলটা দেখা যায় সেটাকে বলা হয় নিউক্লিওলাস। এই নিউক্লিয়াসে আরএনএ, প্রোটিন এবং ডিএনএ অণু থাকে এবং এটাকে বলা হয় নিউক্লিওটাইডের আধার। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে একটা কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে হলো নিউক্লিয়াস, আর আমাদের সমগ্র দেহটাকে নিয়ন্ত্রণ করে হলো মস্তিষ্ক। তাহলে এই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। তাহলে 1 নম্বর পয়েন্ট, নিউক্লিয়াস কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তুমি জানো যে ক্রোমাটিন তন্তু থাকে আর ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম ধারণ করে। ক্রোমোজোম থাকে যার কারণে এরা বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। এবং এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএর অনুলিপন হয়। ডিএনএ অনুলিপন কাকে বলে? মাতৃ ডিএনএ থেকে নতুন ডিএনএ, মাতৃ ডিএনএ থেকে নতুন ডিএনএ উৎপাদিত হবার প্রক্রিয়াকে বলা হয় অনুলিপন। এবং এই অনুলিপনটা সম্পূর্ণ হয়ে থাকে নিউক্লিয়াসের মধ্যে, এবং নিউক্লিয়াসের মধ্যে আরএনএ এবং প্রোটিন উৎপাদিত হয়ে থাকে। এই 4টা কাজের কথা তোমাকে মনে রাখতেই হবে। আর যদি কখনো আসে যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন, তাহলে এই মোটামুটি এই 4টা পয়েন্ট লিখলেই 2 মিনিট দিয়ে দেবে ইনশাল্লাহ। সেন্ট্রিওল, প্রথম এমসিকিউ সেন্ট্রাল থেকে, এটা কি আবরণীযুক্ত অঙ্গাণু নাকি আবরণবিহীন অঙ্গাণু? এটা হলো আবরণবিহীন অঙ্গাণু। আবরণবিহীন অঙ্গাণু মনে রাখা একটা কৌশল শিখাইছিলাম তোমাদের, সেটা হলো কৈশোরপি। 1 নম্বরে যেটা ছিল সেটা হলো কোষীয় কঙ্কাল। আর তোমরা জানো কোষীয় কঙ্কাল 3টা হয়ে থাকে, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। দৈন্ত স দিয়ে বলেছিলাম সেন্ট্রিওল, সেন্ট্রোসোম। র দিয়ে মনে রাখবা রাইবোজোম, আর প দিয়ে প্রোটিওসোম। তাহলে সেন্ট্রিওল একটি আবরণীবিহীন অঙ্গাণু। দেখো সেন্ট্রিওলের অবস্থান অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সেন্ট্রিওল এর অবস্থান কোথায় কোথায় পাওয়া যায় আমি যেটা বলতেছি সেটা মাথায় রাখবা। দেখো আদিকোষ, ইস্ট, ডায়াটম, আবৃতবীজী উদ্ভিদে এদেরকে পাওয়া যায় না। এই 4টা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই 4টা বাদ দিলে যত উদ্ভিদ আছে সেগুলোতে পাওয়া যায়। দেখো তাহলে আদিকোষ মানে কি? ব্যাকটেরিয়াতে সেন্ট্রিওল পাওয়া যাবে না, ইস্টে পাওয়া যাবে না, ডায়াটমে পাওয়া যাবে না, এবং আবৃতবীজী উদ্ভিদ। যদি তোমাকে এখন আবৃতবীজী উদ্ভিদ একবারে লিখে দিয়েছে, আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের বীজগুলো ফল দ্বারা আবৃত থাকে সেটাকে বলা হয় আবৃতবীজী উদ্ভিদ। তাহলে আম, জাম, কাঁঠাল, লিচু যাই বলো না কেন, যেগুলো বীজ আবৃত অবস্থায় থাকে সেই আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সেন্ট্রিওল পাওয়া যাবে না। তাহলে আদিকোষ, ইস্ট, ডায়াটম, আবৃতবীজী উদ্ভিদে সেন্ট্রিওল পাওয়া যায় না। আর সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? প্রাণী কোষে। সেন্ট্রিওলের ভৌত গঠন, আমি যে চিত্রটা এঁকেছি সেটা হলো সেন্ট্রিওলের চিত্র। দেখো নিচে আর একটা চিত্র এঁকেছি। তাহলে সেন্ট্রিওলের ভৌত গঠন বললে এদের দুই মুখ খোলা, দেখতে
পিপার মতো। কিসের মতো? পিপার মতো, পিপার মতো। এবং দেখো এর যে প্রাচীরটা আছে, এর যে প্রাচীর, এই প্রাচীরটাকে বলা হয় সিলিন্ডার প্রাচীর। এটাকে কি বলা হয়? সিলিন্ডার প্রাচীর, সিলিন্ডার প্রাচীর। এবং এরা দেখো একসাথে পরস্পরের সাথে যুক্ত আছে। এই যে যুক্ত আছে এই অংশগুলোকে বলা হয় লিঙ্কার। এটাকে কি বলা হয়? লিঙ্কার। অথবা এটাকে বলা হয় যোজক। দেখো তাহলে একটা সেন্ট্রিওলের গঠনে আমরা দেখলাম এর দুই মুখ খোলা, পিপার মতো সিলিন্ডার প্রাচীর থাকে এবং মাঝে যে সংযুক্ত থাকে এটাকে বলা হয় লিঙ্কার। আর এখানে কয়টা নালী একসাথে আছে? 3টা নালী একসাথে আছে। এই যে দেখো সেন্ট্রিওলের 3টা নালী যে একসাথে আছে, এই 3টা নালীকে একসাথে বলা হয় ত্রয়ী। ত্রয়ী মানে হলো কয়টি নালী? 3টি নালী। দেখো তাহলে তোমাদের যদি এমসিকিউ আসে একটা ত্রয়ীর মধ্যে কয়টি নালী থাকে? 3টি নালী। এখন খুব ভালো করে মাথায় নিবা। দেখো এরকম 9টি, কতটি? 9টি, এরকম 9টি ত্রয়ী মিলিত হয়ে গঠন করে হলো একটা সেন্ট্রিওল। কি গঠন করে? একটি সেন্ট্রিওল। দেখো আরেকবার বলতেছি, একটা ত্রয়ীর মধ্যে নালী থাকে হলো 3টি। এরকম কতটি ত্রয়ী মিলে একটা সেন্ট্রিওল গঠিত হবে? এরকম 9টি ত্রয়ী মিলে গঠিত হয় হলো একটি সেন্ট্রিওল, একটি সেন্ট্রিওল। তাহলে একটা ত্রয়ীর মধ্যে যদি অনুনালিকার সংখ্যা যদি 3টি থাকে, তাহলে 9টি ত্রয়ী মিলে, 9টি ত্রয়ী মিলে গঠিত হয় হলো একটি সেন্ট্রিওল, একটি সেন্ট্রিওল। তাহলে আমরা বলতে পারি যেহেতু একটা ত্রয়ীর মধ্যে 3টি নালী, কয়টি নালী? 3টি নালী, তাহলে 9টি ত্রয়ীর মধ্যে থাকে হলো 27টি নালী এবং এই 27টি অনুনালিকা দ্বারা গঠিত হয় হলো একটি সেন্ট্রিওল। দেখো আরেকবার বলতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। একটা সেন্ট্রিওলের দুই মুখ খোলা থাকবে এবং এদের যে প্রাচীরটা সেটাকে বলা হয় সিলিন্ডার প্রাচীর এবং এদের যে সংযুক্ত থাকে এদেরকে বলা হয় যোজক বা লিঙ্কার। আর 3টা নালী একসাথে থাকে এটাকে বলা হয় ত্রয়ী অথবা এটাকে বলা হয় ট্রিপলেট। তাহলে ত্রয়ীর আরেকটা নাম কি? তাহলে ত্রয়ীর আরেকটা নাম কি? ট্রিপলেট। তাহলে একটা ট্রিপলেট অথবা একটা ত্রয়ীর মধ্যে কয়টা নালিকা থাকে? 3টি। এরকম 9টি ত্রয়ী মিলে গঠিত হয় একটা সেন্ট্রিওল, অর্থাৎ একটা সেন্ট্রিওলের মধ্যে অনুনালিকার সংখ্যা থাকে মোট হলো 27টি। খুব ভালো করে মাথায় নিবা। দেখো তাহলে এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল। সেন্ট্রিওলের পাশে পাশে যে সাইটোপ্লাজমীয় যে তরল পদার্থ থাকে, কি তরল পদার্থ? সাইটোপ্লাজমীয় তরল পদার্থ। তাহলে সেন্ট্রিওলের চারপাশে, এখানে সেন্ট্রিওল আমি কয়টা দেখাইছি? 2টা। সেন্ট্রিওলের চারপাশে যে তরল পদার্থ থাকে সাইটোপ্লাজমীয় তরল পদার্থ, এই তরল পদার্থকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রিওলের চতুর্পাশে যে তরল পদার্থ থাকে সেটাকে বলা হয় সেন্ট্রিওলের চতুর্পাশে যে সাইটোপ্লাজমে যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে? এটা 1 মার্কের জন্য আসবে। এবং সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে, সেন্ট্রিওল দেখো এটা একটা এবং এটা একটা, এই দুইটা কি? সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে একসাথে বলা হয় সেন্ট্রোসোম।
এবং সেন্ট্রোসোম। এবং তোমরা দেখো যে এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল। সেন্ট্রিওল সবসময়ের জন্য জোড়ায় জোড়ায় অবস্থান করে। সেন্ট্রিওল যে সবসময়ের জন্য জোড়ায় জোড়ায় অবস্থান করে এটাকে বলা হয় ডিপ্লোসোম। এটাকে কি বলা হয়? ডিপ্লোসোম। এটাকে কি বলা হয়? ডিপ্লোসোম। তাহলে সেন্ট্রিওল সবসময়ের জন্য জোড়ায় জোড়ায় অবস্থান করে আর এটাকে বলা হয় ডিপ্লোসোম। দেখো তাহলে আরেকবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। সেন্ট্রিওল একটা আবরণীবিহীন অঙ্গাণু। সেন্ট্রিওল দেখা যায় যে এর দুই মুখ খোলা, দেখতে পিপার মতো, এবং এদের প্রাচীরটাকে বলা হয় সিলিন্ডার প্রাচীর। এবং এটা কয়টা অনুনালিকা একসাথে থাকে প্রাথমিক অবস্থায়? 3টি। এই 3টি নালিকাকে একসাথে বলা হয় ত্রয়ী, এবং প্রথমটাকে ধরা হয় এ, দ্বিতীয়টাকে ধরা হয় বি, আর তৃতীয়টাকে ধরা হয় সি। এদেরকে একসাথে বলা হয় ত্রয়ী অথবা ট্রিপলেট। এরকম 9টি ত্রয়ী মিলে গঠিত হয় হলো একটা সেন্ট্রিওল। তাহলে আমরা বলতে পারি একটা সেন্ট্রিওলের মধ্যে 27টি অনুনালিকা থাকে। এবং সেন্ট্রিওলের চতুর্পাশে যে সাইটোপ্লাজমীয় তরল পদার্থ থাকে তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এবং সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে একসাথে বলা হয় সেন্ট্রোসোম। আর সেন্ট্রিওল যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, এই জোড়ায় জোড়ায় অংশটাকে বলা হয় ডিপ্লোসোম। এরপরে আমরা পড়বো হলো সেন্ট্রিওলের কাজ। মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই 4টা সেন্ট্রিওলের এই 4টি কাজ বারবার করে আসে। দেখো সেন্ট্রিওল প্রথমে কি শুক্রাণুর লেজ গঠন করে। দেখো এই যে দেখো তোমরা একটা শুক্রাণুর যে চিত্র যদি দেখো তাহলে এটা দেখতে পারবা, এটা লেজ। এই অংশটার নাম কি? লেজ। তাহলে শুক্রাণুর এই লেজ গঠন করে। কি গঠন করে? লেজ গঠন করে। তোমরা তো জানোই যে সেন্ট্রিওল সব থেকে বেশি থাকে প্রাণীকোষে। কোথায় থাকে বেশি? প্রাণীকোষে। এবং এই শুক্রাণুর লেজ গঠন করে দেয়। এটা একটা পয়েন্ট গেল। 2 নম্বরে কোষ বিভাজনে সাহায্য করে। প্রাণীকোষের ক্ষেত্রে কোষ বিভাজনের সময় এরা মাকুতন্তু গঠন করে। কি তন্তু গঠন করে? মাকুতন্তু গঠন করে। তোমরা জানো যে এই তন্তুগুলোকে বলা হয় মাকুতন্তু। তোমরা জানো মাকু শব্দের অর্থ হলো 2 প্রান্ত সরু, আর তন্তু মানে সুতা। তাহলে এর 2 প্রান্ত, দেখো এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, 2 প্রান্ত সরু এবং মাঝখানে মোটা, এই আকৃতিটাকে বলা হয় মাকু আকৃতির। তাহলে মাকু একটা আকৃতি, আর তন্তু মানে কি? সুতা। তাহলে মাকু আকৃতির অর্থাৎ 2 প্রান্ত সরু এবং মাঝখানে মোটা আকৃতির সুতা গঠন করে। এটা একটু মনে রাখবা। এরপরে এটা গেল। এরপরে সিলিয়া এবং ফ্ল্যাজেলা। কি বলেছি? সিলিয়া এবং ফ্ল্যাজেলা। আমি তোমাদেরকে একটা ছোট্ট করে একটা ব্যাকটেরিয়া চিত্র আঁকি। ব্যাকটেরিয়ার চিত্র তোমাদের মনে আছে কিনা জানি না। এখান থেকে একটা সুতার মতো অংশ বের হয়েছিল এবং এর গায়ে ছোট ছোট কিছু চুল সদৃশ অংশ, হেয়ার লাইক চুল সদৃশ অংশ। এই যে চুল সদৃশ অংশ যেগুলো, এগুলোকে বলা হয় সিলিয়া। এগুলোকে কি বলা হয়? সিলিয়া। আর এই মোটা এবং লম্বা যেটা, এটাকে বলা হয় ফ্ল্যাজেলা। দেখো এই সেন্ট্রিওল তোমার সিলিয়া এবং ফ্ল্যাজেলা সৃষ্টিতে সহযোগিতা করে। তাহলে খুব ভালো করে মাথায় নিবা, সেন্ট্রিওলের 4টে কাজ। শুক্রাণুর লেজ গঠন করে, কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে, সিলিয়া এবং ফ্ল্যাজেলা সৃষ্টিতে সাহায্য করে। খুব ভালো করে মাথায় নিবা। আমাদের দেহে শত শত ক্রিয়া বিক্রিয়া সম্পূর্ণ হয়। এই ক্রিয়া বিক্রিয়া সম্পূর্ণ হবার সময় যদি আমাদের দেহে কখনো হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়, সেই হাইড্রোজেন পারঅক্সাইডকে ধ্বংস করার জন্য পারঅক্সিসোম ক্যাটালেস, কোন এনজাইম? ক্যাটালেস নামক একটা এনজাইম উৎপাদন করে, যা হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে H2+ অক্সিজেন উৎপাদন করে। অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড একটা বিষতুল্য একটা যৌগ, যেটাকে ভেঙে পানি এবং অক্সিজেন উৎপাদন করতেছে। অর্থাৎ পারঅক্সিসোম ক্যাটালেস উৎপাদন করে হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভেঙে পানি এবং অক্সিজেন উৎপাদন করে এবং হাইড্রোজেন পারঅক্সাইডটাকে নিষ্ক্রিয় করে ফেলে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসে, পারঅক্সিসোম
এটা আবরণীযুক্ত অঙ্গাণু নাকি আবরণীবিহীন? আবরণীযুক্ত একটা অঙ্গাণু, যা ক্যাটালেস নামক একটা এনজাইম উৎপাদন করে। সেই ক্যাটালেস এনজাইমের কাজ হলো হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভেঙে পানি এবং অক্সিজেন উৎপাদন করে, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভেঙে এটাকে নিষ্ক্রিয় করে ফেলে, অর্থাৎ বিষটাকে নিষ্ক্রিয় করে ফেলে। দেখো তোমরা দেখেছিলা যে একটা কোষের মধ্যে মাঝখানে কি ছিল? কোষ গহ্বর। এই যে কোষ গহ্বর, তোমরা জানো যে এই কোষ গহ্বরটা উদ্ভিদ কোষে পাওয়া যায় এবং আকারে এটা বড় থাকে, তাহলে এটা কি? কোষ গহ্বর। কোষ গহ্বর, কোষ গহ্বর। এই কোষ গহ্বরের আরেকটা নাম তুমি জানো, ভ্যাকিউল। আরেকটা নাম কি? ভ্যাকিউল। দেখো কোষ গহ্বর থেকে 1 মার্কের একটা কোশ্চেন আসে যে কোষ গহ্বরের আবরণের নাম কি? অর্থাৎ কোষ গহ্বরের আবরণের নাম হলো টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট। তাহলে তোমাদের আসবে কোষ গহ্বরের আবরণের নাম কি? টোনোপ্লাস্ট, অথবা টোনোপ্লাস্ট কাকে বলে? তাহলে কি বলবা? যে কোষ গহ্বরের আবরণের নাম হলো টোনোপ্লাস্ট। ক্লিয়ার পর্যন্ত? দেখো এই কোষ গহ্বরের কাজ মনে রাখতে হবে, এর কাজ হলো কোষ রস ধারণ করা। কোষ রস ধারণ করা 1 নম্বর গেল। কি ধারণ করে? কোষ রস ধারণ করে। দেখো মোট কাজ আছে 4টা। কি ধারণ করলো? প্রথমে কোষ রস ধারণ করলো, একটা পয়েন্ট গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এরা বজ্র পদার্থ ধারণ করে। তৃতীয় নম্বর পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এরা কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে। তাহলে একটা কোষের পিএইচ এর মান কে নিয়ন্ত্রণ করে? কোষ গহ্বর। আর একটা কাজ, সেটা হলো পানির চাপ নিয়ন্ত্রণ করে। দেখো কোষ গহ্বরের কাজ কয়টা? 4টা। কোষ রস ধারণ করা, বজ্র পদার্থ ধারণ করা, কোষের পিএইচটাকে নিয়ন্ত্রণ করা এবং পানির চাপটাকে নিয়ন্ত্রণ করা। তোমরা জানো যে উদ্ভিদ মূলের মাধ্যমে মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে, এবং যদি বেশি পরিমাণে উদ্ভিদ পানিটাকে নিয়ে আসে, সেই পানিটা কোষ গহ্বরের মধ্যে ধারণ করে রাখে। যদি কখনো কোষের মধ্যে পানির ঘাটতি হয়, তখন এই কোষ গহ্বর যে পানিটাকে ধারণ করে রেখেছিল, এই পানিটাকে আবার পুনরায় কোষের মধ্যে ফিরিয়ে দেয়। আর এভাবে কোষ গহ্বর পানির চাপটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পানির ভারসাম্য বজায় রাখে। এরপরে আমি যেটা তোমাদের পড়াবো সেটা হলো গ্লাইওক্সিসোম। দেখো গ্লাইওক্সিসোম, এটার প্রথম এমসিকিউ যে এটা একটা আবরণীযুক্ত অঙ্গাণু। আবরণীযুক্ত অঙ্গাণু, আবরণীযুক্ত একটা অঙ্গাণু। এবার দেখো এটা কোথায় পাওয়া যায় সব থেকে বেশি, অর্থাৎ এর অবস্থান। এটার কি অবস্থান? এটা সব থেকে পাওয়া যায় লিপিড সঞ্চয় করতে পারে এমন বীজে, লিপিড সঞ্চয়কারী বীজে। দেখো আমি এখানে একটা চিত্র নিয়ে এসেছি। দেখো এই যে দেখো একটা বীজ, এটা একটা কি বীজ। তাহলে গ্লাইওক্সিসোম সব থেকে বেশি কোথায় থাকে? লিপিড সঞ্চয়কারী বীজে থাকে, এবং লিপিড সঞ্চয়কারী বীজে এটা অবস্থান করে। এবং এটার যে কাজ, দেখো যখন একটা বীজ অঙ্কুরিত হয়, সেখানে তুমি জানো যে 2টা পাতা থাকে। কয়টা পাতা থাকে? 2টা। আমি এখানে 3টা পাতা দিলাম, যাও। 2টা পাতা থাকে, এবং এই যে পাতা স্বাভাবিকভাবে কচি পাতা এবং বৃদ্ধ পাতায় সালোক সংশ্লেষণ কম হয়। এখন সালোক সংশ্লেষণ যদি কম হয়, সে কি খাদ্য খাবে না? সে খাদ্য খাবে। খাদ্য খেয়ে তো বড় হবে। খুব ভালো করে মাথায় নিবা, গ্লাইওক্সিসোম আবরণীযুক্ত একটা অঙ্গাণু, এর অবস্থান লিপিড সঞ্চয়ী বীজে। এটা অবস্থান কোথায়? লিপিড সঞ্চয়ী বীজ। দেখো একটা বীজকে তুমি যখন মাটিতে রোপণ করো, তখন
সেটা অঙ্কুরিত হবার পরে তার পাতা থাকে 2টা। এখন এই পাতা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। তোমরা জানো যে কচি পাতা এবং বৃদ্ধ পাতায় সালোক সংশ্লেষণ খুবই কম হয়। এবং গ্লাইওক্সিসোম এই যে লিপিড সঞ্চিকারী বীজের মধ্যে অবস্থান করে এবং এই বীজে থাকা লিপিডটাকে ভেঙে সে গ্লুকোজ উৎপাদন করে এবং লিপিডটাকে কে ভাঙতে সাহায্য করলো? গ্লাইওক্সিসোম। এবং লিপিডটা ভেঙে কি উৎপাদিত হলো? গ্লুকোজ। এই গ্লুকোজটা এই অঙ্কুরিত চারা তাদের মূলের মাধ্যমে গ্রহণ করে ক্রমান্বয়ে বড় হতে থাকে, যে পর্যন্ত নিজেরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। আশা করি আমি আজকে যে পর্যন্ত পড়াইছি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।